মামলার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? কেন ছাড়লো না? আমার বোন, আমার বোন, আমার বাচ্চাটা। বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দী। দীর্ঘদিন পালিয়ে বেরিয়ে অবশেষে গ্রেফতার হয়েছে সে। শুক্রবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের মাইক হঠাৎ বেজে উঠল, ডাক আসল, মোহাম্মদ সাদ্দাম, বাগেরহাট সদর থানা, আপনার জরুরি সাক্ষাৎ আছে, আপনি গেটে আসুন। সাদ্দাম গেটে আসলো। গেটের প্রথম দরজা খোলার পরই দেখল একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্সে সে দেখল তার প্রিয় দুইটা মুখের নিথর দেহ পড়ে আছে। কান্না আসলো না, কারণ হয়তো ওই মুহূর্তে সে পাথর হয়ে গেছে। হয়তো সে ভাবল এটাও কিভাবে সম্ভব। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে তার প্রিয় দুইটা মানুষের মৃতদেহ তার চোখের সামনে রাখা হলো। স্ত্রী সন্তানের মরদেহ দেখতে দেওয়া হলো মাত্র 5 মিনিটের জন্য। তবে শেষবারের মতো বুকে জড়িয়ে ইচ্ছামতো কান্নার সুযোগ দিল না কারা কর্তৃপক্ষ। কারণ সাদ্দামের জন্য প্যারোলে মুক্তি মেলেনি আইনি মারপ্যাচে। এই দেখাই ছিল সাদ্দামের স্বামী ও বাবা পরিচয়ের শেষ স্বীকৃতি। এরপর অ্যাম্বুলেন্স চলে যায়, গেট বন্ধ হয়ে যায়, আর জুয়েল হাসান ফিরে যান তার ছেলে, এক জীবন্ত মানুষের ভেতর আজীবনের মৃত্যু নিয়ে। এই ঘটনায় আমাদের সামনে খুলে দেয় রাষ্ট্রের এক নিষ্ঠুর মুখ, যেখানে মানবিকতা কাগজের অনুমতির কাছে হেরে যায়। সাদ্দামের সাথে যা ঘটেছে তার জন্য দুঃখিত বোধ করছে গোটা দেশ। দুঃখিত হওয়াই স্বাভাবিক, কিন্তু এক শ্রেণীর সুশীলরা আছে যারা এই ঘটনাটিকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। সে সাথে আওয়ামী লীগ সমর্থকরা তাদের লাঠিয়াল বাহিনী অর্থাৎ ছাত্রলীগের অপকর্ম ঢাকা এবং সব অপরাধকে নর্মালাইজ করার চেষ্টা করছে। চলুন কিছু উদাহরণ তুলে ধরা যাক। হাসান নোমান নামে একজন আওয়ামী পুলিশের অপকর্মের কথা শেয়ার করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন, আমার খুব মনে পড়ছে আমার নিজের কথা। জামায়াত করার কারণে পুলিশ আমার বাসা, অফিস, দোকান একযোগে রেড দিয়েছিল। আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং 1.5 বছরের শিশু সন্তানকে রেডি করিয়েছিল অ্যারেস্ট করার জন্য। মনে থাকার কথা কাউন্সিলর একরামুলের কথা। প্রথমে হাসিনার নির্দেশে গ্রেফতার করা হয়েছিল, পরে তার স্ত্রীকে ফোন করা হয়। একরামুলের মেয়েকে ফোনে লাইনে রেখে পুলিশ গুলি করে তাকে মেরে দিয়েছিল। নিরপরাধ স্ত্রী সন্তানের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। এখানে শেষ নয়, কয়েক মাসের গর্ভবতী মাকে শুধু জামায়াত করার অপরাধে গ্রেফতার করে কোর্টে লিফটে না উঠিয়ে 7-8 তলায় সিঁড়ি ভেঙে ওঠানো হয়েছিল। শহীদ কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে শেষ করা হয় কোনো অপরাধ না করেও। সে সময় তার পরিবারের ওপরে হামলা করে ছাত্রলীগ। পরে কাদের মোল্লার পরিবারেরই 11 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। তাদেরকে জানাজা এবং দাফনে অংশ নিতে দেওয়া হয়নি। ব্যারিস্টার আরমানের পিতাকে ফাঁসি দেওয়া হয়। অন্যদিকে স্ত্রী এবং শিশু সন্তানদের কাছ থেকে গুম করা হয় তাকে। কিভাবে অনুভব করব আমরা আরমানের পরিবারের অবস্থা? আরমান জানতেও পারেনি বাবা এবং পরিবারের অবস্থা। এমন হাজারো লাখো ঘটনার জন্ম দিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, অথচ সুশীলরা এই সংগঠনগুলোর অপকর্মের কথা ভুলে গেছে। ফেসবুকে কান্না করে আওয়ামী লীগের অপকর্মকে নর্মালাইজ করার চেষ্টা করছে। আজ দেখলাম অনেক সুশীলরা মায়া কান্না করছেন সাদ্দামের জন্য, কিন্তু গত 17 বছর তাদের কোনো পোস্ট দেখিনি। যদিও সাদ্দামের সাথে যে ঘটনাটি ঘটে গেল এটি অবশ্যই কাম্য নয়। সবাই আজ প্যারোল নিয়ে কথা বলছে। যে সমাজ অপরাধীকে জেলে নিয়ে সরকারি খরচে জামাই আদর করে খাওয়ায়, অথচ নিরপরাধ শিশুর মুখে খাবার দিতে পারে না, সে সমাজ নিয়ে কেউ কথা বলে না। যে ছাত্রলীগ, আওয়ামী লীগ হাজার হাজার মানবাধিকার লঙ্ঘন করে নিরপরাধীদের বছরের পর বছর আয়নাঘরে আটকে রেখেছিল, মানুষ এখন এসেছে সেই ছাত্রলীগ নেতার জন্য মায়া কান্না করতে। দেওবন্দ আলেম হারুন ইজাহার একটি ঘটনা শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন হাসিনার অপকর্ম সম্পর্কে। হারুন ইজাহার বলেন, কাশিমপুর কারাগারে কুখ্যাত সাবেক জেলার জান্নাতুল ফরহাদ একজন আলেমকে পেটাচ্ছিল। আমি কয়েক গজ দূর থেকে অসহায় তাকিয়েছিলাম। ওই আলেমের অপরাধ ছিল ফোনে অসুস্থ পরিবারের খোঁজ খবর নেওয়া। এর আগে তার এক শিশু সন্তান অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছিল। সে আলেম প্যারোলে মুক্তি পাননি। তিনি কারাফটকে তার শিশু সন্তানকে বিদায় জানান। শত শত কান্না আর আহাজারির আমরা প্রত্যক্ষ সাক্ষী। হাসিনা আমলের দালাল মিডিয়াগুলো এসব অমানবিক বিষয়গুলো প্রকাশ না করে গুম করেছে। এখন তারা এ জাতীয় কান্নাগুলো ভাইরাল করছে জেলগেটে আওয়ামী লীগের নেতাকর্মীদের রি-অ্যারেস্টের নিউজগুলো। অথচ এই কালচার প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ নিজেই। তাই খারাপ লাগলেও বলতে হচ্ছে, সাদ্দামের সাথে যা ঘটেছে তা তার 2 হাতের কামাই।
আমাদের দেশে অন্যায় আর জুলুম নিয়ে ততক্ষণ কেউ কথা বলে না যতক্ষণ না তা ব্যাপক ভাইরাল না হয়। আওয়ামী জাহেলিয়াতের নিষ্ঠুর জুলুমগুলো যদি তখন থেকে মিডিয়া তার নৈতিক দায়বদ্ধতা থেকে প্রকাশ করত, তাহলে নতুন করে এমন কান্না আমাদের শুনতে হতো না। সাদ্দামের পরিবারের ঘটনায় আওয়ামী লীগ কান্নার রাজনীতি করছে, মিডিয়া ভান ধরেছে মানবিকতার। আমরা ইনসাফের পক্ষে, ইসলাম ছাড়া ইনসাফ সম্ভব না। ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী আজ জেলের ভেতরে, কিন্তু প্রশ্ন হলো তাদের কয়েকজন নেতা সত্যি খোঁজখবর নিয়েছে? কয়েকজন নেতাকর্মীর পরিবারকে গিয়ে বলেছে আপনারা একা না, আমরা আছি? ঠিক এই জায়গাটাতেই জামায়াতে ইসলামী আর অন্যান্য দলের পার্থক্য। জামায়াতে ইসলামীর এমন কোনো নেতাকর্মী বলতে পারবে না সে জেলে গেছে, অথচ তার পরিবারকে সংগঠন ভুলে গেছে। 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, সংগঠন পরিবারের পাশে দাঁড়ায়। কেউ চাল পায়, কেউ ডাল পায়, কেউ অর্থ সহায়তা পায়, কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য সহযোগিতা পায়। কারণ জামায়াতে ইসলামী জানে রাজনীতি মানে শুধু স্লোগান না, রাজনীতি মানে দায়িত্ব। এই কারণেই জামায়াতের একজন কর্মী জেলে ঢোকার পরও দলের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে, কারণ সে জানে তার পরিবার রাস্তায় পড়ে যাবে না। তাই এখনও সময় আছে। যারা হাসিনাকে সঙ্গ দিয়েছিলেন, আওয়ামী লীগ ছাত্রলীগ করে শত শত নির্যাতনের ভাগ নিয়েছিলেন, আজ তাদের সবারই হুঁশে ফেরা উচিত। আপনার অবস্থাও সাদ্দামের মতো হবে, দেখার কেউ থাকবে না। এখন মূল বিষয় হচ্ছে প্যারোলে মুক্তির জন্য যশোর জেলা প্রশাসক বরাবর কোনো আবেদনই করেনি পরিবার। স্বর্ণালীর ভাই শুভ হাওলাদার জানান, তার বোনের স্বামী সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে মৌখিকভাবে বাগেরহাট জেলা প্রশাসনকে অবহিত করার পর জানানো হয় সাদ্দাম যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী। এ বিষয়ে যশোর জেলা প্রশাসনের অনুমোদন নিতে হবে। সময় স্বল্পতার কারণে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় শেষবারের মতো জেলগেটে স্ত্রী ও সন্তানের মরদেহ সাদ্দামকে দেখানো হবে। এরপর যশোর কেন্দ্রীয় কারাগারে যোগাযোগ করে শনিবার সন্ধ্যায় স্বর্ণালী ও নাজিফের মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়। এখানে উল্লেখ্য যে প্যারোলে মুক্তির জন্য ওনারা আবেদন করেছিল বাগেরহাট ম্যাজিস্ট্রেট বরাবর। এই আবেদনে লেখা আছে উনি বর্তমানে যশোর কারাগারে আছে। নিয়ম অনুপাতে এখানে আবেদন করার কথা ছিল যশোর ম্যাজিস্ট্রেট বরাবর। বাগেরহাট ম্যাজিস্ট্রেট অফিস থেকে বলা হয়েছে যশোর ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করার জন্য। ওনারা এত হ্যাচিং না করে গাড়ি করে মরদেহ নিয়ে দেখায় আসছে যশোর কারাগারে নিয়ে। ওনারা যশোরে কোনো আবেদনই করেন নাই। এখন আপনারা এই বিষয় নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন। সুশীল মারানি, বাংলাদেশটা এদের জন্যই ধ্বংসের শেষ পর্যায়ে রয়েছে। পরিশেষে আবারও বলতে চাই, একজন মানুষ হিসেবে সাদ্দামের জন্য সবারই মায়া হচ্ছে, কিন্তু সাদ্দাম ছিল ছাত্রলীগ কর্মী। সে বাগেরহাট জেলা ছাত্রলীগের প্রধান ছিল। একজন মানুষ যখন ছাত্রলীগ করে তখন সে মানুষ থাকে না। তাই সাদ্দামের স্ত্রী সন্তান এবং পরিশেষে সাদ্দামের সাথে যা ঘটেছে তা তার পাপের ফসল। সাদ্দামের অপকর্মের জন্য সাদ্দামের স্ত্রী সন্তান মরেছে। পরিশেষে আবারও বলতে চাই, লুৎফুজ্জামান বাবর 17 বছর জেলে ছিলেন। তার স্ত্রী জানতেন না স্বামী বেঁচে আছেন না মারা গেছেন। ব্যারিস্টার আরমান 8 বছর গুম ছিলেন। তার স্ত্রীও জানতেন না স্বামী জীবিত নাকি মৃত। এই নারীরা রাষ্ট্রীয় জুলুম সহ্য করেছেন, কিন্তু অপমৃত্যুর পথ বেছে নেননি। আর আজ সাদ্দামের স্ত্রী মারা গেলেন, এটা রাষ্ট্রের কারণে নয়, এটা তার স্বামীর মানুষ থেকে ছাত্রলীগ হয়ে ওঠার ফল। সুপ্রিয় দর্শক, আজ সাদ্দামের সাথে ঘটেছে, এটাই কি তার প্রাপ্য ছিল না? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।